নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব বাণিজ্যের আঙিনায় পশ্চিমী দেশগুলোর দ্বিচারিতা বা হিপোক্রেসি নতুন কিছু বিষয় নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা নিজেদের স্বার্থে নিয়ম তৈরি করেছে, আবার নিজেদের স্বার্থের সামান্য ক্ষতি হলেই সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের সুবিধা মতো পরিবর্তন করেছে। কিন্তু এবার যা ঘটেছে তা স্রেফ কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটা ইউরোপিয়ান ইউনিয়নের এক চরম আতঙ্ক আর ভয়ের বহিঃপ্রকাশ। যে ইউরোপিয়ান ইউনিয়ন কয়েক মাস আগেই ভারতের সঙ্গে প্রস্তাবিত ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি বলে প্রশংসা করেছে, তারাই আজ ভারতকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করছে। ভারত যখন নিজের শিল্প কাঠামোর জোরে বিশ্ববাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে শুরু করেছে, ঠিক তখনই ইউরোপের এই মাস্টার প্ল্যান সামনে এলো। আজকে আমাদের মূল আলোচনার বিষয়ই হলো মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের পর ভারতীয় রপ্তানির উপর নতুন শুল্ক আরোপ করলো ইইউ। পশ্চিম ইউরোপের দেশগুলো মনে করেছিল ভারত চিরকাল তাদের তৈরি পণ্যের বাজার হয়েই থেকে যাবে, কিন্তু নতুন ভারত আজ নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ববাজার দখল করছে। আর সেই বাস্তব সত্যের সামনে দাঁড়িয়ে আজ ইউরোপের ঘুম উড়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপের এই চরম সিদ্ধান্ত ভারতকে আটকাতে পারবে, নাকি ভারতের পাল্টা জবাবে খোদ ইউরোপিয়ান ইউনিয়ন অর্থনৈতিক সংকটে পড়তে চলেছে? সম্পূর্ণ বিষয়টি আজ খোলাখুলিভাবে আলোচনা করব। প্রথমেই আজকের সবথেকে বড় খবরটি সরাসরি দেখে নেওয়া যাক। বিশ্ব বাণিজ্যে ইউরোপিয়ান ইউনিয়নের নজিরবিহীন ইউটার্ন। ভারতের সঙ্গে ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ চুক্তি সই ও আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়ার ঠিক পর মুহূর্তেই ভারতীয় রপ্তানির উপর বসানো হলো ভারী শুল্ক। ইউরোপীয় কমিশন ভারতসহ 5টি দেশের তৈরি বিশেষ ধরনের স্টিল পণ্যের ওপর নতুন করে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিতে আতঙ্কিত হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এই আকস্মিক ও সংরক্ষণবাদী পদক্ষেপ গ্রহণ করেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। যে ইউরোপ এতদিন ভারতের সঙ্গে বন্ধুত্বের লম্বা লম্বা ভাষণ দিয়ে আসছিল, তারাই আজ ভারতের পণ্যের উপর ট্যারিফের দেয়াল খাড়া করেছে। এক দুটি নয়, ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের স্বনামধন্য স্টিল উৎপাদক কোম্পানি যেমন জেএসডব্লিউ স্টিল এবং অন্যান্য সহযোগী রপ্তানিকারকদের উপর সরাসরি 9.5% নতুন অ্যান্টি ডাম্পিং ডিউটি চাপিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দাবি ভারতীয় স্টিল নাকি তাদের অভ্যন্তরীণ বাজারের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আসল ঘটনা কি? আসল সত্যি হলো, বিশ্ববাজারে ভারতীয় স্টিলের গুণমান এবং প্রতিযোগিতামূলক দামের সামনে ইউরোপের নিজস্ব কোম্পানিগুলো টিকতে পারছে না। এই খবরটার গভীরে যাওয়ার আগে আমি আপনাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাতে চাই। ভিডিওটা খুব ভালো করে দেখুন। The next weekend, I will travel to India. There's still work to do, but we are on the cusp of a historic trade agreement. Indeed, some call it the mother of all deals. ভিডিওতে আপনারা যাকে দেখলেন, ইনি হলেন ইউরোপিয়ান কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন। এই বছর 2026 সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসের সেই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে উনি সগর্বে ঘোষণা করেছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সঙ্গে এমন এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করতে চলেছে যাকে বলা যায় দ্য মাদার অফ অল ডিলস। অথচ সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই সত্যিটা কিভাবে বদলে গেল দেখুন। একদিকে মুখে ভারতের প্রশংসার জোয়ার, ভারতে এসে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের প্রতিশ্রুতি, আর অন্যদিকে ভারতের রপ্তানি বন্ধ করার জন্য পেছন থেকে ছুরি মারা। দাভোসে যা বলা হয়েছিল তা ছিল স্রেফ পশ্চিমের কূটনৈতিক নাটক। কাজের বেলায় তারা প্রমাণ করে দিল যে ভারতের অর্থনৈতিক উন্নয়নকে তারা সহজভাবে মেনে নিতে পারছে না। ইউরোপের এই হঠাৎ ইউটার্ন দেখার পর আমাদের মনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যে প্রশ্নগুলো আজ পুরো বিশ্বের জিওপলিটিক্স এবং মুক্ত বাণিজ্যের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। কেন ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সাথে বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলেও হঠাৎ করে ভারতীয় স্টিলের ওপর নতুন ট্যারিফ চাপালো? আন্তর্জাতিক বাজারে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কি তবে পশ্চিমী অর্থনৈতিক ব্যবস্থা বা ওয়েস্টার্ন ইকোনমিক অর্ডারের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে? সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ভারত, জাপান, তাইওয়ান, তুরস্ক এবং ভিয়েতনামের উপর এই অ্যান্টি ডাম্পিং ডিউটি বসানো হলেও আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি স্টিল রপ্তানি করা চীনকে কেন এর বাইরে রাখা হলো? এটা কি শুধুই বাণিজ্যিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত? আর সবথেকে বড় প্রশ্ন,
ভারত সরকার কি ইউরোপের এই ধরনের একক আধিপত্যবাদী নীতিকে মুখ বুজে সহ্য করবে, নাকি ভারতও নিজের জাতীয় স্বার্থ রক্ষায় উপযুক্ত জবাব দেবে? আসুন এবার আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আসল জিওপলিটিক্যাল অ্যানালিসিসে প্রবেশ করি। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য আসুন আমরা সরাসরি প্রথম আন্তর্জাতিক নিউজ রিপোর্টের দিকে নজর দিই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্টিল অরবিজের প্রতিবেদন। এই প্রতিবেদনে লেখা হয়েছে, ইউএস অ্যানাউন্সেস ডেফিনেটিভ অ্যান্টি ডাম্পিং ডিউটিজ অন CR ফ্ল্যাট স্টিল ফ্রম ইন্ডিয়া, জাপান, তাইওয়ান, তুর্কি অ্যান্ড ভিয়েতনাম। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমী সংবাদ মাধ্যমগুলোও এই খবর ঢাকতে পারছে না। এবার জেনে নেওয়া যাক ইউরোপ হঠাৎ কোন পণ্যের উপর রেগে গিয়ে এই পদক্ষেপ নিল। এখানে যে পণ্যটির কথা বলা হচ্ছে তা হলো কোল্ড রোল্ড ফ্ল্যাট স্টিল বা সংক্ষেপে CR ফ্ল্যাট স্টিল। প্রযুক্তিগতভাবে এটি সাধারণ স্টিল নয়। সাধারণ স্টিলকে বিশেষ তাপমাত্রায় ঠান্ডা করে কারখানায় অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত প্রক্রিয়াজাত করা হয়, যাতে এর শক্তি বহুগুণ বেড়ে যায়, এর পুরুত্ব কমে এবং এর উপরিভাগ হয় মসৃণ ও পরিষ্কার। এই কোল্ড রোল্ড স্টিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পে ব্যবহৃত হয়, যেমন অটোমোবাইল খাত, ইলেকট্রিক্যাল সরঞ্জাম, উচ্চগতির রেল যন্ত্রপাতি এবং ভারী নির্মাণ শিল্প। ইউরোপীয় কমিশন গত বছর 2025 সালের 4 আগস্ট একটি বিশেষ তদন্ত শুরু করে, যার অফিসিয়াল কোড নাম দেওয়া হয় কেস AD 739। সেপ্টেম্বর থেকে এই তদন্তের কাজ সম্পূর্ণ রূপ পায় এবং সম্প্রতি 2026 আগস্টে তারা এই ফাইনাল জাজমেন্ট পেশ করে দাবি করে যে ভারত নাকি খুব কম দামে ইউরোপে এই স্টিল বিক্রি বা ডাম্পিং করছে। এর ফলে তারা ভারতের স্টিল উৎপাদকদের ওপর 9.5% শুল্ক বসানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু আসল সত্য লুকিয়ে আছে পরিসংখ্যানের ভেতর। ইউরোপ যেটাকে ডাম্পিং বলছে তা প্রকৃতপক্ষে ভারতের নিজস্ব ম্যানুফ্যাকচারিং দক্ষতার ফল। ভারত আজ কম খরচে উচ্চমানের স্টিল তৈরি করতে সক্ষম, যা ইউরোপের ঐতিহ্যবাহী কারখানাগুলো কোনোভাবেই করতে পারছে না। ইউরোপিয়ান ইউনিয়নের এই আতঙ্কের মূল কারণ বুঝতে গেলে আমাদের দ্বিতীয় নিউজ আর্টিকেলের সাহায্য নিতে হবে। স্ক্রিনে দেখুন, এখানে মেটাল বাইয়ের হেডলাইনে স্পষ্ট লেখা রয়েছে, ইউরোপিয়ান কমিশন প্রপোজেস ডেফিনেটিভ অ্যান্টি ডাম্পিং ডিউটিজ আপ টু 28% অন ফ্ল্যাট স্টিল ইম্পোর্ট ফ্রম 5 কি নেশনস। প্রতিবেদনটিতে বিশ্লেষণ করা হয়েছে যে কিভাবে ভারতীয় কোম্পানিগুলোর দ্রুত বৃদ্ধি ইউরোপের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে মাত্র 2-3 বছর আগেও ভারত ফিনিশড স্টিলের ক্ষেত্রে একটি নেট ইম্পোর্টার দেশ ছিল, অর্থাৎ ভারতকে বাইরের দেশ থেকে স্টিল কিনে আনতে হতো। কিন্তু সাম্প্রতিক 2025-26 অর্থবর্ষের তথ্য যা বলছে তা ইউরোপের অর্থনৈতিক ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের বার্ষিক অপরিশোধিত স্টিল উৎপাদন পৌঁছে গেছে প্রায় 169 মিলিয়ন টনে, আর আমাদের ফিনিশ স্টিলের রপ্তানি এক লাফে বেড়ে দাঁড়ায় 6.6 মিলিয়ন টন। সবচেয়ে বড় চমক হলো রপ্তানির গতি। গত বছরের তুলনায় ভারতের স্টিল রপ্তানির প্রবৃদ্ধি বা এক্সপোর্ট গ্রোথ হয়েছে অবিশ্বাস্য 35.9%। যেখানে রপ্তানি এক ধাক্কায় প্রায় 36% বৃদ্ধি পেয়েছে, সেখানে ভারতের আমদানি কমে গিয়েছে 31.7%। অর্থাৎ যে ভারত কিছুদিন আগেও স্টিল আমদানি করত, সেই ভারত এখন এক লহমায় বিশ্বের অন্যতম বৃহৎ নেট এক্সপোর্টার বা নিট রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। আর ভারতের এই উন্নত মানের স্টিল ইউরোপের কোন কোন দেশে সবথেকে বেশি জায়গা দখল করছিল জানেন? ইতালি, বেলজিয়াম এবং স্পেন। ইউরোপিয়ান ইউনিয়ন দেখলো যে তাদের নিজেদের বাজারের ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে এবং সেখানে ভারতের তিরঙ্গা পতাকা উঠছে। ভারতের এই শিল্প বিপ্লব এবং আন্তর্জাতিক বাজারের দাপট সহ্য করতে না পেরেই ইউরোপ তড়িঘড়ি এই প্রোটেকশনিস্ট বা সংরক্ষণবাদী ট্যারিফের আশ্রয় নিয়েছে। এবার আসুন আমরা ইউরোপের সবচেয়ে বড় ভণ্ডামি বা দ্বিচারিতার মুখোশ খুলে দিই। এর জন্য আমরা দেখে নেব আমাদের এই নিউজ আর্টিকেলটি। এশিয়ান মেটালসের এই নিউজে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, EU imposes definitive anti-dumping duties on cold rolled flat steel from India, Japan, Taiwan, Turkey and Vietnam. এই তালিকায় যাদের ওপর ট্যারিফ লাগানো হয়েছে তাদের নামগুলো একবার মন দিয়ে শুনুন: ভারত, জাপান, তাইওয়ান, তুরস্ক এবং ভিয়েতনাম। এবার আপনি প্রশ্ন করবেন, এই তালিকায় বিশ্বের সবচেয়ে বড় স্টিল রপ্তানিকারক দেশ চীন কোথায়? চীনের নামে এই তালিকায় নেই। অথচ পরিসংখ্যানে নজর দিন, 2025 সালে চীন একাই আন্তর্জাতিক বাজারে 131 মিলিয়ন টন স্টিল রপ্তানি করেছে, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। চীনের রপ্তানি করা স্টিলের পরিমাণ এতটাই বেশি যে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন মিলে এক বছরে এত স্টিল উৎপাদনও করতে পারে না।
ইউরোপের নিজস্ব স্টিল কারখানাগুলোর অবস্থা এখন শোচনীয়। ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছিল তাদের কারখানাগুলো যেন অন্তত 80% ক্ষমতা নিয়ে চলে, কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ খরচ এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদার কারণে তাদের কারখানাগুলো মাত্র 67% ক্যাপাসিটি ইউটিলাইজেশনে চলছে। চীনের বিশাল ওভার ক্যাপাসিটি যখন ইউরোপের বাজারে ভাসিয়ে দিচ্ছে, তখন চীনের ওপর কড়া ব্যবস্থা নেওয়ার সাহস ইউরোপের নেই, কারণ তারা জানে চীনা অর্থনীতির ওপর তারা গভীরভাবে নির্ভরশীল। তাই চীনকে ছেড়ে দিয়ে ইউরোপ নিজেদের গায়ের ঝাল মেটানোর জন্য নিশানা করছে ভারতকে। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে পেছনে ভারতের ওপর ট্যারিফ বসানো, এটাই হলো তথাকথিত পশ্চিমী গণতন্ত্র ও উন্মুক্ত বাণিজ্যের আসল চেহারা। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে ইউরোপের পরিকল্পনা শুধু এই 9.5% অ্যান্টি ডাম্পিং ডিউটিতে শেষ, তবে ভুল ভাবছেন। এটা আসলে ভারতীয় পণ্যকে ইউরোপের বাজারে প্রবেশ করতে না দেওয়ার জন্য একটা 3 লেয়ার ট্র্যাপ বা ত্রিমুখী ফাঁদ। প্রথম ফাঁদ 9.5%-এর এই অ্যান্টি ডাম্পিং ডিউটি, যা সরাসরি ভারতীয় স্টিলের দাম বাড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় ফাঁদ 2026 সালের 1 জুলাই থেকে ইউরোপ চালু করেছে চরম বিতর্কিত কোটা বেসড রেগুলেশন। এই নতুন আইন অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন ঠিক করে দিয়েছে যে সারা পৃথিবী থেকে বছরে মাত্র 18.3 মিলিয়ন টন স্টিল বিনা ট্যারিফে তাদের বাজারে ঢুকতে দেওয়া হবে। এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলেই ইউরোপ তার বাইরে থেকে আসা স্টিলের ওপর সরাসরি 50% আউট অফ কোটা ডিউটি চাপাবে। 50% ট্যারিফ মানে যে কোনো দেশের ব্যবসা পুরোপুরি ধ্বংস করে দেওয়া। তৃতীয় ফাঁদ ইউরোপের তথাকথিত পরিবেশ বান্ধব চাল, কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা কার্বন বর্ডার ট্যাক্স। 2026 সাল থেকে স্টিল সেক্টরে এর কর কার্যকর করা শুরু হয়ে গেছে। অর্থাৎ একদিকে অ্যান্টি ডাম্পিং, দ্বিতীয় দিকে 50% কোটা ট্যারিফ এবং তৃতীয় দিকে কার্বন ট্যাক্স। ইউরোপ একদিকে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করার নাটক করছে, আর অন্যদিকে ভারতের বিরুদ্ধে একে একে বাণিজ্যিক অস্ত্র প্রয়োগ করছে। এটাকে মাদার অফ অল ডিলস বলা যায় না, এটাকে বলা উচিত মাদার অফ অল ট্যারিফস। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বোধহয় ভুলে গেছে যে এটি 1990 সালের দুর্বল ভারত নয়, এটি 2026 সালের নতুন আত্মনির্ভর ও স্বাবলম্বী ভারত। পশ্চিমী দেশগুলো যদি মনে করে তারা একতরফাভাবে ভারত থেকে সুবিধা নেবে আর নিজেদের বেলায় ব্ল্যাকমেল করবে, তবে সেই দিন শেষ হয়ে গেছে। ভারত সরকার ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের এই বাণিজ্যিক আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে। ভারত গত বছর নিজের অভ্যন্তরীণ বাজার রক্ষা করতে 12% টেম্পোরারি সেফগার্ড ডিউটি বসিয়েছিল। ভিয়েতনাম এবং চীনের মতো দেশ যখন সস্তা স্টিল ভারতের ডাম্প করার চেষ্টা করছিল, ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাদের ওপরও অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে দেশীয় শিল্পকে সুরক্ষা করেছে। বাণিজ্যিক নীতিতে ভারতের অবস্থান এখন স্পষ্ট, ইকুয়াল অ্যাক্সেস ফর ইকুয়াল রেসপেক্ট। ইউরোপ যদি ভারতের ওপর অন্যায়ভাবে শুল্ক চাপায়, তবে ভারতও তাদের বিলাসবহুল গাড়ি, ওয়াইন এবং অন্যান্য ইউরোপীয় পণ্যের ওপর পাল্টা ট্যারিফ বসাতে পিছপা হবে না। ভারত আজ বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। ইউরোপিয়ান ইউনিয়নের নিজেদের অর্থনীতি এখন স্থবির বা স্টেগনেন্ট। তাই ভারতের মতো বিশাল বাজারকে বাদ দিয়ে ইউরোপের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। ইউরোপের এই প্যানিক বা আতঙ্ক প্রমাণ করে দিচ্ছে যে আমাদের দেশে শিল্পক্ষেত্র আজ সঠিক পথে হাঁটছে। ভারত আজ আন্তর্জাতিক বাণিজ্যের নীতিতে কারো কাছে নতি স্বীকার করবে না। পশ্চিমী মিডিয়া যাই প্রচার করুক না কেন, অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় ভারত নিজের নীতিতে অটল থাকবে। ইউরোপের এই দ্বিচারিতা এবং ভারতের এই বলিষ্ঠ অবস্থান নিয়ে আপনার নিজস্ব মতামত কি? ইউরোপিয়ান ইউনিয়ন কি ভারতের অগ্রগতিকে রুখে দিতে পারবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের সঠিক ও নিরপেক্ষ জিওপলিটিক্যাল অ্যানালিসিস দেখতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী দুর্দান্ত কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।